আমার মেয়ে যখন থেকে রান্নাঘরের টেবিলের নিচে ঘুমানোর জেদ শুরু করলো, আমি নিজেকে বুঝিয়েছিলাম এটা কেবলই একটা ছোট বাচ্চার অবান্তর ভয়। কিন্তু তৃতীয় রাতে যখন আমি তাকে দেখলাম নিজের স্কুলের ব্যাগটা বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ফিস ফিস করে বলছে এখানে কেউ ঢুকতে পারবে না, তখন আমার বুকটা কেঁপে উঠছিল। আমার স্বামী সবার সামনে মুখে চওড়া হাসি নিয়ে ঘুরতো, বাজার করে বাড়ি ফিরতো, প্রতিবেশীদের হাত নেড়ে সালাম দিত। কিন্তু আমার ছোট্ট মেয়েটা এমন কিছু একটা টের পেয়ে গিয়েছিল যা দেখার জন্য আমি নিজে প্রস্তুত ছিলাম না। আমার মেয়ের নাম যারা। ওর বয়স যখন 9 বছর তখন থেকে নিজের বিছানায় ঘুমানো বন্ধ করে দেয়। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো ভূতের ভয় বা খারাপ স্বপ্ন দেখছে। আমরা সম্প্রতি ঢাকার একটা শান্ত আবাসিক এলাকায় নতুন ভাড়া বাসায় উঠেছি। আমি নিজেকে সান্ত্বনা দিতাম যে কোনো বাচ্চার জন্যই নতুন দেয়াল, নতুন পরিবেশ আর একজন নতুন সৎ বাবার সাথে মানিয়ে নেওয়াটা একটু কঠিন। আমার স্বামী তারেক সবার সামনে যারার সাথে খুব ভালো ব্যবহার করত। শুক্রবারও যারাকে মিষ্টি বা কেক কিনে দিত, ওর পড়াশোনার খোঁজ খবর নিত। যখন আমরা ওর স্কুলের প্যারেন্টস মিটিং এ যেতাম তখন ওর পিঠের ব্যাগটা নিজেই কাঁধে তুলে নিত। এমনকি যারার মাদ্রাসা বা স্কুলের শিক্ষকের সামনে ওকে আম্মা জান আবার লক্ষ্মী মা বলেও ডাকতো। আমাদের ফ্ল্যাটের প্রতিবেশীরা বলতো, আরে ফারিহা ভাবি আপনি ভাগ্যবতী, অন্য কারো সন্তানকে নিজের করে বুকে টেনে নেওয়ার মতো বড় মন আজকালকার সবার থাকে না। আমার শাশুড়ি বলতেন, আমার তারেক তো একটা ফেরেস্তা, ওরে ধরে রাখিস মা, এমন দিনদার ও পরোপকারী পুরুষ আজকাল আর দুনিয়াতে নাই। আর আমিও সেটাই বিশ্বাস করতে চেয়েছিলাম। আমার বিশ্বাস করা খুব দরকার ছিল। আগের স্বামীর সাথে ডিভোর্সের পরে বছরের পর বছর কাটিয়েছে একটা ছোটখাটো চাকরি করে, ঘর ভাড়া, যারার স্কুলের ইউনিফর্ম, জুতো আর খাতার খরচ চালাতে চালাতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি ভেবেছিলাম যাক, আল্লাহ এতদিন আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, এবার অন্তত কেউ একজন আমাদের দায়িত্ব নেবে। কিন্তু যারা আস্তে আস্তে বদলে যেতে লাগলো। প্রথমে ও রাতের খাবারের টেবিলে একদম কথা বলা বন্ধ করে দিল। তারপর ও নখ কামড়ানো শুরু করলো, কামড়াতে কামড়াতে আঙ্গুলের চামড়া তুলে ফেলতো। এর কিছুদিন পর ও নিজের স্কুলের ব্যাগটা খাটের নিচে এমন ভাবে লুকিয়ে রাখতে শুরু করলো যেন ওটার ভিতরে কোনো গুপ্তধন আছে কিংবা কোনো বোমা। এক রাতে যখন আমি ওকে ঘুমাতে দেওয়ার জন্য ওর ঘরে গেলাম, দেখি বিছানাটা খালি। সারা বাড়ি খুঁজে শেষে রান্নাঘরে গিয়ে দেখলাম ও টেবিলের নিচে গুটিসুটি মেরে শুয়ে আছে, গায়ে একটা পাতলা কাঁথা আর বুকের সাথে ওর ছোটবেলা সেই কাপড়ের পুতুলটা শক্ত করে চেপে ধরা। এখানে কি করছিস আম্মু? আমি জিজ্ঞেস করলাম। ও বড় বড় নিষ্প্রিয় চোখে আমার দিকে তাকালো। এখানে আমার ভালো ঘুম হয়, নিচে ঠান্ডা লাগবে তো অসুখ করবে, কিচ্ছু হবে না, ও বলল। আমি ওকে কুলে তুলে নিতে গেলাম, কিন্তু ওর শরীরটা শক্ত করে ফেললো। না আম্মু, আমাকে এখানেই থাকতে দাও। কিন্তু কেন? আমি প্রায় কেঁদে ফেললাম। ও ঠোঁট দুটো চেপে ফিস ফিস করে বলল, এখানে কেউ ঢুকতে পারবে না। আমার গা শিউরে উঠলো, কে ঢুকতে পারবে না? ও মাথা নিচু করে বলল, কেউ না। পরদিন সকালে আমি তারেকের সাথে এটা নিয়ে কথা বললাম। আমরা রান্না করেছিলাম, ও ইস্ত্রি করা চকচকে শার্ট পরে চা খেতে খেতে অফিসের জন্য রেডি হচ্ছিল। যারা কেমন যেন অদ্ভুত আচরণ করছে আমি বললাম। কাল রাতেও রান্না করে টেবিলের নিচে ঘুমাতে চাচ্ছিল। তারেক বিন্দু মাত্র অবাক হলো না, চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ও হিংসা করছে। হিংসা? কিসের হিংসা? আমাদের। তোমার একটা স্বামী হয়েছে এটাও মেনে নিতে পারছে না। বাচ্চারা মনোযোগ পাওয়ার জন্য এমন নাটক করে থাকে। না তারেক, ব্যাপারটা মোটো এমন না তো। ও আমার দিকে এমন এক দৃষ্টিতে তাকালো, সেই শান্ত কিন্তু অপমানজনক চাহনি যা কোনোদিন চিৎকার ছাড়াই আপনাকে একদম ছোট করে দেয়। ফারিহা, তুমি ওকে একা একা মানুষ করেছো আর মাথায় তুলে বাদর বানিয়েছো। ও যখন যা বানিয়ে বলবে তুমি যদি তাই বিশ্বাস করো, তবে এই মেয়ে সারা জীবন তোমাকে হাতের পুতুল বানিয়ে নাচাবে। কথাটা আমার গায়ে লাগলো, কারণ মনের গভীরে আমি ওই ভয়টাই পাচ্ছিলাম। আমি কি মা হিসেবে ব্যর্থ হচ্ছি? কোনো সমস্যা ছাড়াই কি আমি তিলকে তাল করছি? সেই সপ্তাহে যারা স্কুল বা মাদ্রাসার দুপুরের খাবার বাড়ি থেকে টিফিন বক্সে নিয়ে যাওয়ার বায়না ধরলো। ও বলল ও ক্লাসরুমের ভেতরে বসে একা একা খাবে। এরপর ও অপেক্ষা করতো কখন আমি ঘুমিয়ে পড়বো, তারপর চুপচাপ কাঁথা নিয়ে রান্না করে চলে যেত। শেষ রাতের দিকে আমি প্রায় প্রতিদিনই ওকে ওখানে আবিষ্কার করতাম। একবার ভোরবেলা 3টার দিকে আমি ওর মৃদু কান্নার আওয়াজ শুনলাম। আমি টেবিলের নিচে উকি দিয়ে ওর পাশে বসলাম। যারা, আল্লাহর দোহাই লাগে আমাকে বলো কি হয়েছে। ওই ছোট ছোট হাত দিয়ে আমার মুখটা ছুঁয়ে বলল, আম্মু, ও যদি কখনো তোমাকে একাই বাসা থেকে চলে যেতে বলে তুমি কখনো ওর কথা বিশ্বাস করো না। আমার বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন আছাড় খাচ্ছিল। কে বলবে? যারা। ও কোনো উত্তর দিল না। ঠিক তখনই তারেক রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। আবার এই ড্রামা শুরু হয়েছে। আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলাম। ও খুব ভয় পাচ্ছে। তারেক হাসলো, কিন্তু ওর চোখ দুটো ছিল বরফের মতো ঠান্ডা। ওর মাথায় এসব ফালতু চিন্তা ঢোকা বন্ধ করতে বলো। যারা টেবিলের আরো ভেতরে লুকিয়ে গেল। আমি তখন ওর চোখের ভয়টা দেখতে পেয়েছিলাম, তবু আমি কিচ্ছু করিনি। গল্পের এই অংশটুকু বলতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়, কারণ প্রত্যেক মাই দাবি করতে চায় যে সে সবকিছু বুঝে, সবকিছু দেখে এবং সন্তানকে রক্ষা করে। কিন্তু কখনো কখনো নির্যাতন বা অত্যাচার, মারধর কিংবা চিৎকার চেঁচামেচি করে আসে না,
মাঝে মাঝে তা আসে একজন ভালো মানুষের মুখোশ পরে, যে আপনার মায়ের জন্য ফুল বা ফল কিনে আনে আর প্রতিবেশীর সাথে হেসে আসসালামু আলাইকুম বলে। আরে কখনো রাস্তায় আমার সাথে চিৎকার করেনি, আমার আত্মীয় স্বজনের সামনে আমাকে কখনো খারাপ কথা বলেনি, কিন্তু ঘরের চার দেয়ালের ভেতরে ও তিলে তিলে আমার আত্মসম্মান শেষ করে দিচ্ছিল। এই মেয়ে তোমাকে ব্যবহার করছে, তোমার আগের স্বামী এমনি এমনি তোমাকে ডিভোর্স দেয়নি, তোমার স্বভাবই খারাপ। আমি না থাকলে এই ঢাকা শহরের ঘর ভাড়া দেওয়ার যোগ্যতাও তোমার নাই। আমার মান সম্মান যদি নষ্ট করো তবে তোমাকে লাথি দিয়ে বের করে দেব। কিন্তু মেয়েটা এখানেই থাকবে, কারণ আমার কাছেও ভালো থাকবে। যখন ও এই কথা বলতো, যারা ওর ঘরে আছে ভেবে ও আমার খুব কাছে এসে একদম কানের কাছে ফিস ফিস করে বলতো, অথচ যারা সব শুনতো। এক বুধবারে যারার স্কুলের টিচার আমাকে ফোন করলেন, যারা নাকি বেশ কিছুদিন ধরে বাড়ির কাজ জমা দিচ্ছে না। আমি খুব লজ্জার অপরাধ বোধ নিয়ে স্কুলে গেলাম। তারেক আমার সাথে আসতে চেয়েছিল, কিন্তু না করে দিলাম। কেন যাব না? ও একটু কড়া সরে জিজ্ঞেস করলো। এটা স্কুলের ব্যাপার, মার মেয়ের বিষয়, আমি একাই পারবো। ও আমার হাতটা চেপে ধরলো, খুব জোরে না, কিন্তু বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে ও চাইলে আমার ক্ষতি করতে পারে। বেশি কথা বলবে না ওখানে গিয়ে ফারিহা। স্কুলে পৌঁছানোর পর ক্লাস টিচার ফাতেমা বেগম আমাকে খুব গম্ভীর মুখে স্বাগত জানালেন। ভাবি, যারা ইদানিং ভীষণ অস্থির থাকে, সামান্য পায়ের আওয়াজ পেলে ও চমকে ওঠে। ক্লাসেও সবসময় দরজার একদম কাছের সিটটাতে বসতে চায়। আমি চোখ নামিয়ে নিলাম, আসলে ও একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। শিক্ষিকা সরাসরি কোনো উত্তর দিলেন না। তিনি টেবিলের নিচ থেকে একটা ফাইল বের করলেন। ও একটা ছবি এঁকেছে যা আমাদের খুব চিন্তিত করেছে। ছবিটা দেখানোর জন্য আগে তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনাদের বাসায় সবকিছু ঠিকঠাক আছে তো? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি হ্যাঁ বলতে যাচ্ছিলাম। সবসময় যেমনটা বলে নিজেকে আর চারপাশকে আড়াল করি, ঠিক তেমনি। কিন্তু তখনই আমার চোখ গেল পাশের চেয়ারে রাখা জারার স্কুল ব্যাগটার দিকে। ব্যাগের পাশের পকেট থেকে ওর সেই পুরনো কাপড়ের পুতুলটার মাথা বের হয়ে আছে। পুতুলটার পিঠের সেলাইটা ছেঁড়া। শিক্ষিকা আমার দৃষ্টি অনুসরণ করলেন। ও আমাকে অনুরোধ করছিলেন যেন এই পুতুলটা ক্লাসে আনার জন্য ওকে বকা না দেই। তিনি পুতুলটা সাবধানে হাতে নিলেন। ছেঁড়া অংশটা ফাঁক করে ভেতর থেকে একটা পুরনো ছোট বাটন মোবাইল ফোন বের করলেন। তাতে কোনো সিম কার্ড ছিল না, কিন্তু মেমোরি কার্ড আর রেকর্ডার অন করার মতো সামান্য চার্জ ছিল। আপনার মেয়ে আমাকে বলেছে রাতের বেলায় অন্ধকার কণ্ঠটা এই পুতুলের ভেতরে বন্দি আছে। আমার হাত পা অবশ হয়ে এলো। শিক্ষিকা ফোনের একটা রেকর্ড প্লে করলেন। প্রথমে শুধু নীরবতা, তারপর খুব নিচু স্বরে আমার কণ্ঠ ভেসে এলো, তারেক, দয়া করে এভাবে কথা বলো না। এরপর তারেকের সেই চেনা কণ্ঠ, কিন্তু ওটা ছিল এতটাই ঠান্ডা নিষ্ঠুর যে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমস্রোত বয়ে গেল। আমি না চাইলে তুই এই বাড়ি থেকে এক পাও নড়তে পারবি না। আর তুই যদি ওই বাচ্চার ঘ্যানঘ্যানানি বেশি বিশ্বাস করস, তবে খোদার কসম তুই তোর মেয়েকে চিরকালের জন্য হারাবি। এরপর একটা টেবিলে জোরে আঘাত করার শব্দ, আমার ভারী শ্বাসের আওয়াজ, আর তারপর তারেক আবার বলল, মনে রাখিস ফারিহা, একটা ড্রামাবাজ ছোট বাচ্চা আর একটা আশ্রিতা মহিলার কথা এই দুনিয়ার কেউ বিশ্বাস করবে না। আমি নিজের মুখ চেপে ধরলাম। শিক্ষিকা অডিওটা পজ করলেন। আমার চোখ দিয়ে পানি পড়ছিল না, আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কোনো কথা বলা বা নড়াচড়ার শক্তি আমার ছিল না। আমার মেয়ের কোনো গল্প বানায়নি। আমার মেয়ে সপ্তাহের পর সপ্তাহ ধরে প্রমাণ জোগাড় করছিল, আর আমি নিজেকে বুঝাচ্ছিলাম যে একটু ধৈর্য ধরলেই সব ঠিক হয়ে যাবে। এখানে আর অনেক রেকর্ডিং আছে, শিক্ষিকা বললেন, যারা প্রায় 1 মাস ধরে এগুলো রেকর্ড করেছে। 1 মাস? আমার ছোট্ট মেয়েটা রান্নাঘরের টেবিলের নিচে ঘুমাতো কোনো পাগলামি বা হিংসার কারণে নয়, কারণ একমাত্র ওখানে এই ফোনটা লুকিয়ে চার্জ দিত বা লুকিয়ে রাখতে পারতো, কারণ ওর ধারণা ছিল ওখানে কেউ ঢুকতে পারবে না। শিক্ষিকা পরম মমতায় আমার হাতটা ধরলেন। ফারিয়া ভাবি, আজ আপনি কোনোভাবেই একা ওই বাসায় ফিরবেন না। আমি শুধু মাথা নাড়লাম, কিন্তু আমার মন তখন পড়েছিল জারার কাছে। ওর চোখের নিচের কালো দাগ, ওর নীরবতা, আর প্রতিটা বার ও যখন আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, আর আমি ভেবেছিলাম ওটা কেবলই ওর অবুঝ মনের ভয়। এরপর শিক্ষিকা ফাইলটা খুলে একটা ড্রয়িং খাতা বের করলেন। বাকি রেকর্ডিং গুলো শোনার আগে আমি চাই আপনি এই ছবিটা একবার দেখুন। ড্রয়িং খাতাটা আমার হাতে কাঁপছিল। আমি ধীরে ধীরে প্রথম পাতাটা খুললাম। একটা বাড়ির ছবি, আমাদের ভাড়া বাসা। রান্নাঘরের টেবিলে লাল রং দিয়ে ঘেরা। টেবিলের নিচে একটা ছোট্ট মেয়ে বসে আছে, তার বুকের সঙ্গে একটা স্কুল ব্যাগ আর একটা পুতুল। আর দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা মানুষ, মুখে বড় হাসি আঁকা, কিন্তু চোখ দুটো পুরো কালো। আমি কাপা গলায় বললাম, এটা কে এঁকেছে? শিক্ষিকা শান্তভাবে উত্তর দিলেন, যারা। আমি ছবিটার নিচে লেখা ছোট্ট বাক্যটা পড়লাম, হাসলে সবাই দেখে, চোখ দেখলে কেউ বিশ্বাস করবে না। আমার বুকের ভেতরে যেন সবকিছু ভেঙে পড়লো। আরো একটা ছবি আছে, শিক্ষিকা বললেন। দ্বিতীয় পাতায় দেখা গেল আমি আর যারা হাত ধরে দাঁড়িয়ে আছি। আমাদের মাঝখানে একটা কালো দেয়াল, দেয়ালের ওপাশে তারেক দাঁড়িয়ে আছে। দেয়ালের ওপারে বড় অক্ষরে লেখা, ও আম্মুকে আমার কাছ থেকে আলাদা করবে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। চেয়ারে বসে মুখ ডেকে কেঁদে উঠলাম।
শিক্ষিকা আমাকে কিছুক্ষণ সময় দিলেন, তারপর ধীরে বললেন, আমি ইতিমধ্যে স্কুল কাউন্সিলর আর শিশু সুরক্ষা কমিটিকে বিষয়টা জানিয়েছি, কিন্তু আপনার সহযোগিতা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আমি চোখের পানি মুছে বললাম, আমি আমার মেয়েকে নিয়ে এখনই চলে যাব। ঠিক তখনই আমার ফোন বেজে উঠলো, স্ক্রিনে ভেসে উঠলো তার এক কলিং। আমি কলটা কেটে দিলাম, 2 সেকেন্ডও যায়নি, আবার কল, তারপর একটা মেসেজ, স্কুলে এতক্ষণ কি করছো, যারাকে নিয়ে সরাসরি বাসায় আসো। আমার আঙ্গুল ঠান্ডা হয়ে গেল। শিক্ষিকা মেসেজটা দেখে বললেন, উনি কি জানেন আপনি এখানে কি শুনছেন? না। তাহলে এখনই বাসায় ফিরবেন না। আমি মাথা নাড়লাম, কিন্তু ঠিক তখনই যারা দৌড়ে অফিস রুমে ঢুকে গিয়ে আমার কোমর জড়িয়ে ধরলো। ওর নিঃশ্বাস কাঁপছিল। আম্মু। আমি ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। কিচ্ছু হবে না মা। যারা মাথা নাড়লো, হবে, ও বুঝে গেছে। কি বুঝে গেছে? যারা কাঁপতে কাঁপতে নিজের স্কুল ব্যাগ খুললো, ভেতর থেকে আরেকটা ছোট্ট মেমোরি কার্ড বের করে আমার হাতে দিল। এটা শেষটা মানে? ও খুব আস্তে বলল, গত রাতে ও আমাকে দেখিয়েছিল। আমার বুক ধক করে উঠলো। কি দেখিয়েছিল? যারার চোখে আতঙ্ক। আমি যখন ফোনটা লুকাচ্ছিলাম, পুরো রুমটা নিস্তব্ধ হয়ে গেল। শিক্ষিকা সঙ্গে সঙ্গে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। মেমোরি কার্ডটা এখনই শুনতে হবে। তিনি একটা ল্যাপটপে কার্ডটা লাগালেন, রেকর্ডিং চালু হলো। প্রথমে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর যারা খুব আস্তে ফিসফিস, পুতুলের ভেতরে ঢুকে যা। তারপর দরজা খোলার শব্দ, ভারী পায়ের শব্দ, তারেকের কণ্ঠ, তুই এখানে কি করছিস? যারা কোনো উত্তর দেয়নি। তারপর কয়েক সেকেন্ডের ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ তারে খুব নিচু সুরে বলল, তুই যদি আবার এসব নিয়ে নাক গলাস, তাহলে তোর আম্মুকে এমন জায়গায় পাঠাবো যেখানে তুই কোনোদিন খুঁজে পাবি না। এরপর রেকর্ডিং এর শব্দ শোনা গেল, যেন কেউ ধীরে ধীরে টেবিলের নিচে হাঁটু গেড়ে বসছে। এরপর একদম ফোনের মাইক্রোফোনের কাছে ফিস ফিস করে তারেক বলল, আমি জানি তুই সব রেকর্ড করছিস। রেকর্ডিং সেখানে হঠাৎ শেষ। আমাদের 3 জনের কেউ একটা শব্দও করতে পারছিলাম না, কারণ তখন আমরা সবাই বুঝে গিয়েছিলাম তারেক শুধু যারাকে ভয় দেখায়নি, সে জানতো প্রমাণ কোথায় লুকিয়ে আছে। আর এখন সে জানে সেই প্রমাণ আর তার হাতের বাহিরে চলে গেছে। রেকর্ডিং শেষ হতে পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আমি যারাকে এমন শক্ত করে জড়িয়ে ধরলাম যেন কেউ এখনই ওকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে যাবে। ঠিক তখনই শিক্ষিকার অফিসের ল্যান্ডলাইনে ফোনটা বেজে উঠলো। তিনি রিসিভ করতে মুখের রং বদলে গেল। জি, কে বলছেন? কয়েক সেকেন্ড নীরব থাকার পর তিনি আমার দিকে তাকালেন। আপনার স্বামী নিচে দাঁড়িয়ে আছেন, তিনি বললেন। যারাকে নিয়ে এখনই বাড়ি ফিরবেন। আমার বুক ধক করে উঠলো। কিন্তু উনি জানলেন কিভাবে? শিক্ষিকা কোনো উত্তর দিলেন না। যারা আমার হাত শক্ত করে চেপে ধরলো। আম্মু, ও আমাদের দেখছে। আমি জানালার পর্দা সামান্য সরিয়ে নিচে তাকালাম। স্কুলের গেটের বাইরে তারেক দাঁড়িয়ে আছে, মুখে সেই পরিচিত হাসি, হাতে একটা চকলেটের প্যাকেট। দূর থেকে দেখলে মনে হবে পৃথিবীর সবচেয়ে আদর্শ বাবা। কিন্তু এবার আমি ওর চোখ দেখলাম, সেই চোখে হাসি ছিল না, ছিল কেবল হিসাব। ঠিক তখন আমার ফোনে আরেকটা মেসেজ এলো, তুমি যদি 5 মিনিটের মধ্যে নিচে না আসো, তাহলে সবাইকে বলবো তুমি মানসিকভাবে অসুস্থ, আর যারাকে আমি নিজেই নিয়ে যাব। আমার হাত কাঁপতে লাগলো। শিক্ষিকা মেসেজটা পড়ে সঙ্গে সঙ্গে স্কুলের প্রধান শিক্ষককে ডাকলেন। কয়েক মিনিটের মধ্যে প্রধান শিক্ষক, স্কুল কাউন্সিলর এবং একজন শিশু সুরক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলা হলো। তারা সিদ্ধান্ত নিলেন যারাকে আজ কোনোভাবে তারেকের সঙ্গে পাঠানো হবে না। এর মধ্যে স্কুলের নিরাপত্তা কর্মী এসে জানালেন, লোকটা বারবার বলছে সে মেয়েটার বাবা, তাকে আটকে রাখা কঠিন হচ্ছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠলো। ঠিক তখন যারা আস্তে করে বলল, আম্মু, ও শুধু আমাকে নিতে আসেনি। আম্মু নিচে হয়ে জিজ্ঞেস করলো, তাহলে? যারা ব্যাগের ভেতর থেকে একটা ছোট্ট চাবি বের করলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা কোথায় পেয়েছো? ওর আলমারি থেকে। কেন নিয়েছিলে? যারা ফিস ফিস করে বলল, কারণ ওর হাতে একটা লোহার বাক্স খুলতো, তারপর বলতো এগুলো কেউ কখনো খুঁজে পাবে না। আমার বুক কেঁপে উঠলো। বাক্সে কি ছিল? যারা মাথা নাড়লো। আমি খুলতে পারিনি। ঠিক তখনই শিক্ষিকার ফোনে নিরাপত্তা কর্মীর আরেকটা কল এলো। তিনি আতঙ্কিত গলায় বললেন, ম্যাডাম, লোকটা হঠাৎ চলে গেছে, কিন্তু যাওয়ার আগে বলেছে ওরা বাড়ি ফিরবেই, তখন দেখা হবে। আমি বুঝলাম সময় খুব কম। আমাদের বাসায় এমন কিছু আছে যা তার এক মরিয়া হয়ে লুকিয়ে রাখতে চায়, আর সেই ছোট্ট চাবিটাই হয়তো তার রহস্যের একমাত্র পথ। আমি যারার দিকে তাকিয়ে বললাম, মা, আজ থেকে আমি তোমার একটা কথাও আর অবিশ্বাস করব না। যারা অনেকদিন পর প্রথমবারের মতো আমার হাত শক্ত করে ধরে বলল, আম্মু, এবার আমরা জিতবো তো? আমি উত্তর দিতে পারলাম না, কারণ আমার মনে তখন শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, তারেকের সেই লোহার বাক্সের ভেতরে এমন কি আছে যার জন্য সে একটা 9 বছরের শিশুকেও ভয় পায়? সেদিন আমরা আর বাসায় ফিরিনি। প্রধান শিক্ষিকার পরামর্শে আমাকে আর যারাকে একটা নিরাপত্তা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হলো। যাওয়ার আগে শুধু একবার বাসার দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল আমাদের ছোট্ট ফ্ল্যাটটার প্রতিটি জানালা যেন অন্ধকার চোখ হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। রাত 10:30টার দিকে আমার ফোনে আবার তারেকের কল এলো। আমি ধরলাম না। এরপর একের পর এক মেসেজ, তুমি ভুল করছো, ওই মেয়েটা তোমার জীবন শেষ করে দিবে, শেষবারের মতো বলছি বাসায় ফিরে আসো। এরপর হঠাৎ আর কোনো মেসেজ এলো না। এই নীরবতায় আমাকে আরো বেশি ভয় পাইয়ে দিল। পরদিন সকালে একজন নারী পুলিশ কর্মকর্তা ও শিশু রক্ষা কর্মকর্তার সঙ্গে আমার বাসায় গেলাম। ফ্ল্যাটের দরজার বাইরে থেকে তালাবদ্ধ ছিল।
আমি কাপা হাতে চাবি ঢুকিয়ে দরজা খুললাম। ভেতরে ঢুকে বুঝলাম কেউ রাতের অন্ধকারে পুরো বাসা তছনছ করে গেছে। ড্রয়ার খোলা, আলমারি উল্টে ফেলা, বিছানার গদি ছুরি দিয়ে কেটে ভেতরটা উলটপালট করা হয়েছে, যেন কেউ মরিয়া হয়ে একটা নির্দিষ্ট জিনিস খুঁজছিল। যারা আমার হাত চেপে ধরলো, আম্মু ও খুঁজে পাইনি। আমরা সরাসরি তারেকের ঘরের দিকে গেলাম। আলমারির নিচে তাকে একটা ছোট্ট লোহার বাক্স এখনো রাখা, বাক্সটা অক্ষত। যারা ব্যাগ থেকে সেই ছোট্ট চাবিটা বের করলো। আমি একবার পুলিশ কর্মকর্তার দিকে তাকালাম, তিনি মাথা নেড়ে বললেন, খুলুন। চাবিটা তালায় ঢুকতে একটা ক্ষীণ শব্দ হলো, ঢাকনায় ধীরে ধীরে খুলে গেল। ভেতরে টাকা বা গহনা কিছুই ছিল না, ছিল কয়েকটা মেমোরি কার্ড, দুটি পুরনো মোবাইল ফোন, একটা ছোট্ট ডায়েরি আর একটা খাম। ডায়েরির প্রথম পাতায় তারেকের হাতের লেখা, মানুষকে বিশ্বাস করাতে হলে আগে ভালো মানুষ আসতে হয়। আমার বুকের ভেতরে যেন সবকিছু থেমে গেল। নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে সঙ্গে সব জিনিস প্রমাণ হিসেবে আলাদা ব্যাগে ভরে নিলেন। এরপর তিনি একটা মোবাইল চালু করলেন, স্ক্রিনে অসংখ্য ভিডিও ফাইল। প্রথম ভিডিও খুলতে দেখা গেল আমাদের ড্রয়িং রুম, গোপনে তোলা ভিডিও। আমি সোফায় বসে কাঁদছি, তারেক আমার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় কথা বলছে, কিন্তু ভিডিওর শব্দে পরিষ্কার শোনা গেল, তুই যদি কাউকে কিছু বলিস সবাই তোকে পাগল ভাববে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আরো কয়েকটা ভিডিওতে দেখা গেল আমি, যারা, আমাদের ঘর, আমাদের রান্নাঘর সবকিছু গোপনে রেকর্ড করা হয়েছে। হঠাৎ যারা কাঁপতে কাঁপতে বলল, আম্মু আমার ঘরে একটা ক্যামেরা ছিল। আমি ছুটে ওর ঘরে গেলাম। খাটের ঠিক উপরের দেয়ালে ঝুলানো ছোট্ট ডিজিটাল ঘড়িটার দিকে যারা আঙ্গুল তুললো। পুলিশ কর্মকর্তা ঘড়িটা খুলে দেখালেন, ঘড়ির ভেতরে লুকানো ছিল একটা ক্ষুদ্র ক্যামেরা। ঘর নিস্তব্ধ হয়ে গেল। তারেক শুধু আমাদের ভয় দেখায়নি, সে দীর্ঘদিন ধরে আমাদের প্রতিটি মুহূর্ত গোপনে নজরদারি করছিল। ঠিক তখনই দরজার বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল। একজন পুলিশ সদস্য দ্রুত দরজা খুললেন। করিডোরে কেউ নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটা সাদা খাম। খামের উপর বড় অক্ষরে লেখা, বাক্স খুলে বড় ভুল করলে ফারিহা, এবার শেষ অধ্যায় শুরু হবে। আমি খামটা হাতে নিতেই বুঝলাম তারেক আমাদের প্রতিটি পদক্ষেপ এখনো নজরে রাখছে। আর এই লড়াই এখন শুধু সত্য প্রমাণে নয়, বেঁচে থাকারও। সাদা খামটা আমার হাতে কাঁপছিল। নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে সঙ্গে বললেন, কেউ খামটা খালি হাতে স্পর্শ করবেন না, এতে আঙ্গুলের ছাপ থাকতে পারে। তিনি গ্লাস পরে খামটা খুললেন। ভেতরে মাত্র একটা কাগজ, তাতে কালো কালি দিয়ে লেখা, তোমরা ভাবছো জিতে গেছো, আসল প্রমাণ এখন আমার কাছে আছে। কাগজের নিচে একটা ঠিকানা, ঢাকা পুরনো একটা পরিত্যক্ত গুদাম ঘর, আর সময় লেখা আজ রাত 10টা, একা আসবে। আমার বুক দরফর করতে লাগলো। এটা ফাঁদ, পুলিশ কর্মকর্তা বললেন, আপনি কোনোভাবে সেখানে একা যাবেন না। আমি মাথা নাড়লাম, কিন্তু সারাদিন আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, আসল প্রমাণ বলতে তারেক কি বোঝাতে চাইছে। সন্ধ্যার কিছু আগে ফরেন্সিক টিম তারেকের লোহার বাক্স থেকে পাওয়া মেমোরি কার্ডগুলো প্রাথমিক রিপোর্ট দিল। সেখানে শুধু আমার আর যারার ভিডিওই ছিল না, আরো কয়েকজন নারী ও শিশুর গোপন ভিডিও পাওয়া গেছে। কিছু ফাইলে তাদের কান্নার শব্দ শোনা যাচ্ছিল। পুলিশ কর্মকর্তার মুখ কঠিন হয়ে গেল। এটা শুধু পারিবারিক নির্যাতনের ঘটনা নয়, তিনি বললেন, মনে হচ্ছে আরো বড় কিছু লুকিয়ে আছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। রাত ঠিক 10টায় পুলিশ গোপনে সেই গুদাম ঘর ঘিরে ফেললো। আমি নিরাপদে দূরে একটি গাড়ির ভেতরে বসেছিলাম। কয়েকজন সাদা পোশাকের কর্মকর্তা ভেতরে ঢুকলেন, কিন্তু গুদাম ঘর ছিল প্রায় খালি। মেঝের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার, এর উপর একটা ল্যাপটপ, স্ক্রিন আগে থেকেই চালু। ভিডিওতে তারেকের মুখ ভেসে উঠলো। সে শান্ত গলায় বলল, ফারিহা, তুমি অবশেষে আমার কথা না শুনে ফেলেছো। যদি এই ভিডিও দেখো তার মানে অনেক দূরে চলে গেছি। কিন্তু মনে রেখো, মানুষের সবচেয়ে বড় কারাগার ইটের দেয়াল নয়, ভয়। ভিডিও হঠাৎ থেমে গেল। ঠিক তখনই পুলিশের একজন সদস্য চিৎকার করে উঠলো, স্যার, এখানে আরেকটা দরজা আছে। মেঝের নিচে লুকোনো একটা ছোট্ট কক্ষ পাওয়া গেছে। সেখানে ধুলো জমা কিছু বাক্স, পুরনো কাগজপত্র আর একটা শক্ত সেলফ খুলতেই সবাই কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে গেল। ভেতরে অসংখ্য নথি, হার্ড ড্রাইভ, মেমোরি কার্ড এবং বিভিন্ন মানুষের নাম ঠিকানা লেখা একটি খাতা। পুলিশ কর্মকর্তা গভীর শ্বাস নিয়ে বললেন, এগুলো বহু অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। ঠিক তখনই আমার ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল এলো। আমি রিসিভ করতে ওপাশ থেকে ধীরে একজন বললেন, ফারিহা, পেছনে তাকিও না। আমার শরীর জমে গেল, কারণ সেই কণ্ঠটা তারেকের ছিল না। আরো ভয়ঙ্কর বিষয় হলো, কণ্ঠটা যেন একেবারে আমার কাছে এসে ভেসে উঠছিল। আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। উপাসের অচেনা কণ্ঠ আমায় বলল, পেছনে তাকিও না, পুলিশকে বলো গাড়ি থেকে নামবে না। ঠিক সেই মুহূর্তে দূরে একটা ছায়া মূর্তি দ্রুত দৌড়ে পালাতে দেখা গেল। পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে তার পিছু নিলেন। কয়েক মিনিট পর খবর এলো, ধরা পড়া লোকটি তারেক নয়, সে তারেকের এক পরিচিত, যার কাজ ছিল শুধু নজরে রাখা এবং খবর পৌঁছে দেওয়া। তাকে জিজ্ঞাসাবাদ করতে একের পর এক তথ্য বেরিয়ে আসতে লাগলো। তারেক কয়েকদিনের আগে শহর ছেড়ে পালানোর পরিকল্পনা করছিল, কিন্তু যাওয়ার পথে সে গুদাম করে সব প্রমাণ লুকিয়ে রেখে যায়, কারণ সে বিশ্বাস করত কেউ কখনো সেই জায়গায় খুঁজে পাবে না।
লোহার সেলফ থেকে পাওয়া নথি, ভিডিও, অডিও রেকর্ডিং এবং জারার গোপন করা রেকর্ড সব মিলিয়ে তদন্তকারীরা পুরো ঘটনার চিত্র স্পষ্টভাবে বুঝতে পারলেন। সেদিন রাতে তারেকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মামলা দায়ের করা হলো। 3 দিন পর ভোরে খবর এলো দেশ ছাড়ার চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। আমি তখন জারাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে ছিলাম। পুলিশ কর্মকর্তা আমাকে ফোন করে শুধু বললেন, আপনার আর ভয় পাওয়ার দরকার নেই। ফোনটা রেখে আমি দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারিনি। যারা আমার পাশে এসে বসলো, ও আস্তে করে বলল, আম্মু আজ রাতে কি আমি নিজের বিছানায় ঘুমাতে পারবো? আমার চোখ ভিজে উঠলো। আমি ওকে বুকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ মা, এবার থেকে কেউ তোমাকে আর ভয় দেখাতে পারবে না। সেই রাতে বহু মাস পর প্রথমবার যারাকে নিজের ঘরে ঘুমালো। তবে ঘুমানোর আগে সে রান্নাঘরের দিকে একবার তাকাচ্ছিল। আমি ওর হাত ধরে বললাম, টেবিলের নিচে আর লুকিয়ে থাকতে হবে না। যারা মৃদু হেসে উত্তর দিল, কারণ এবার তুমি আমার কথা বিশ্বাস করেছো। আমি বুঝলাম একজন শিশুর সাহস কখনো কখনো একজন বড় মানুষের চোখও খুলে দিতে পারে। যে সত্য আমি দেখতে চাইনি, আমার 9 বছরের মেয়েটাই সেই সত্যের প্রমাণ নিজের ছোট হাতে সংরক্ষণ করেছিল। আজও যখন রান্নাঘরের টেবিলটা দেখি বুকটা কেঁপে ওঠে। কিন্তু সেই টেবিল আমাকে ভয়ের কথা মনে করিয়ে দেয় না, মনে করিয়ে দেয় একটি শিশুর নীরব সাহস, একজন মায়ের ভুল থেকে শেখা শিক্ষা, আর এই সত্য যে ভালো মানুষের মুখোশ পরে থাকা কেউ চিরদিন সত্যকে লুকিয়ে রাখতে পারে না।